কি অবস্থা সবার? কেমন আছো সবাই? দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যাও। আর যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখি আমি একটু ফেসবুকে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। গুড, সব কিছু ঠিক আছে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বের আজকের দ্বিতীয় ক্লাসে। তো আমরা এর আগে একটা ক্লাস করেছি, আজকে তার ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রথম ক্লাসে আমরা সরল রেখার ঢাল নিয়ে আলোচনা করছিলাম। কিভাবে সরল রেখার ঢাল নির্ণয় করা যায় সেই জিনিসটা আমরা দেখছিলাম। ঢাল সম্পর্কে যাবতীয় যত কথাবার্তা বলা যায় এবং বিশেষ করে সরল রেখা ও তার সমীকরণ, কোনো সরল রেখার সমীকরণ দেখে সরল রেখাটা কেমন হবে এটা কিভাবে চেনা যায় এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা বক্ররেখার ঢাল এবং ফাংশন এবং লিমিট এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। আসলে তিনটা আলাদা কোনো টপিক না, বলতে গেলে তিনটা টপিক একটার সাথে আরেকটা সুতায় গাঁথা। আসলে একটা টপিকের আলোচনা করতে গিয়ে আরেকটা টপিক অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসবে। তো আজকের ক্লাসে আমরা বক্ররেখার ঢাল, ফাংশন ও লিমিট এই কয়টা জিনিস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো দ্রুত করে সবাই যুক্ত হয়ে যাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বে আসলে পদার্থবিজ্ঞান পড়তে গেলে, ভালো করে বুঝতে গেলে, আমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় বা ডেরিভেশন বুঝতে গেলে আমাদের ম্যাথের কিছু জিনিস পড়া লাগে। তো ম্যাথের যে জিনিসটা পড়া লাগে সেটা হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। সেই অন্তরীকরণ এবং যোগজীকরণের বেসিক ধারণাটা দেওয়ার জন্যই আসলে আমাদের এই পাঠ্যপ্রস্তুতি পর্বের ক্লাসগুলো। তো পাঠ্যপ্রস্তুতি পর্বের ক্লাসে তোমার মনে হইতে পারে যে ভাই আপনি অন্তরীকরণ এবং যোগজীকরণ ডিরেক্ট করাই ফেললেই তো হয়। অন্তরীকরণ এবং যোগজীকরণ করতে গিয়ে কেন আমরা সরল রেখার ঢাল, বক্ররেখার ঢাল, ফাংশন, লিমিট এইগুলা নিয়ে কেন কথাবার্তা বলবো? তো সেটা তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, আমি তোমাকে ক্লাসগুলো করাই এবং ধারাবাহিকভাবে আমি যে টপিকগুলো পড়াই তুমি খুব ভালো করে খেয়াল করো। আশা করি নিজেই তুমি বুঝতে পারবা কেন আমি আসলে এই কয়টা টপিক, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এগুলো পড়ানোর জন্য কেন এই টপিকগুলো নিয়ে আসতেছি। ওকে, তো চলো শুরু করে দিই। আমরা আজকের ক্লাসে আলোচনা করব বক্ররেখার ঢাল নিয়ে। আমরা ঢালের সংজ্ঞা জানছিলাম কি, যে কোনো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। বা একটা সহজ কথা বলা যায়, এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু করে পরিবর্তন হয় সেইটাকে ঢাল বলে। এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু করে বৃদ্ধি বা হ্রাস হয় সেটাকে ঢাল বলে। যদি বৃদ্ধি হয় তাহলে সেটা হচ্ছে প্লাস ঢাল, প্লাস পজিটিভ। আর যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে ঢাল হয় হচ্ছে নেগেটিভ। তো ঢালের আরেকটা সংজ্ঞা বা হিসাব করার আরেকটা সূত্র আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোনো রেখার ঢাল এটা সমান সমান ওই রেখাস্থ দুইটা পয়েন্টের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এখান থেকে কিন্তু আমরা ঢাল বের করি। তাহলে ঢালের সূত্র ছিল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঢাল এম দিয়ে প্রকাশ করতাম। তো ঢালের সূত্র ছিল কিন্তু এটা, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো আসো দেখো, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল কিন্তু সমান ছিল, তাই না? দেখো তো, সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল, আমি তোমাকে যদি একটা সরল রেখার ঢাল বের করতে বলি, তাহলে সরল রেখার ঢাল বের করার জন্য তুমি ওই রেখাস্থ যে কোনো দুইটা পয়েন্ট নিবা, নিয়ে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করে ফেলবা, ঢাল বের হয়ে যাবে। সরল রেখার ঢাল প্রত্যেকটা পয়েন্টে একই। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। মনে করো এই একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এখন এই রেখাটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষের সাথে একই কোণ তৈরি করে। প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই হচ্ছে কোণ থিটা। এখন আমি যদি এই পয়েন্টের কথা বলি, তাহলে এই পয়েন্টে আমি এক্স অক্ষের সাথে কোণ চাই, তাহলে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা টানলাম। রেখা টানলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। কেন? কারণ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, তাহলে অনুরূপ কোণ হিসাবে এটাও কিন্তু সেম কোণ হবে।
তারপরে আমি যদি এই পয়েন্টে কোণ নিই, এই পয়েন্টে ঢাল বের করার চেষ্টা করি, তাহলে এই পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা আঁকবো। তারপরে আমাদের কাঙ্ক্ষিত এই যে রেখা, যে রেখার ঢাল আমরা বের করতে চাই, তার সাথে এক্স অক্ষের কোণ আসলে থিটা। তাহলে দেখো তিনটা কোণ কিন্তু সেম, অনুরূপ কোণ হিসাবে তিনটা কোণ সেম। তাহলে থিটা যেহেতু সেম, তাহলে ট্যান থিটাও হবে সেম। আর ট্যান থিটাটাই তো ঢাল, ট্যান থিটাটাই হচ্ছে ঢাল। তাহলে ঢাল অর্থাৎ এম, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে একটা কনস্ট্যান্ট ঢাল, সেম প্রত্যেকটা পয়েন্টে মানটা একই আসবে। তো এটা আমরা গত ক্লাসে কিন্তু এটা নিয়েই আলোচনা করছিলাম, বিস্তারিত আলোচনা। দেখছিলাম আমরা সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হয়। এবার আসো আমাদের টার্গেট বক্ররেখার ঢাল বের করা। আজকে আমরা বক্ররেখার ঢাল বের করতে চাই। বক্ররেখার প্রতিটি বিন্দুতে ঢাল কি সমান? এটা হচ্ছে একটা মেজর কোশ্চেন। প্রতিটি বিন্দুতে ঢাল কি সমান হবে? দেখো সেটা আমরা দেখাই। ধরো একটা বক্ররেখা, তুমি যে কোনো ধরনের বক্ররেখা নিতে পারো। তো ধরো আমি এই টাইপের একটা বক্ররেখা নিলাম, এখন আমি এই বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল বের করতে চাই। এবার কিন্তু আর প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান হবে না। ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, ট্যান থিটা ঢাল। কিন্তু এবার এই যে বক্ররেখাটা আমি আঁকছি, এই বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করি, সেটা সমান হবে না। ধরো আমি এই পয়েন্টে ঢাল চাই, আর ধরো আমি এই পয়েন্টে ঢাল চাই। তিনটা পয়েন্ট মার্ক করলাম। এবার তিনটা পয়েন্টে দেখো, এটা তো বক্ররেখা তো বাঁকা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের ট্যানজেন্ট নিতে হবে। তাহলে যে পয়েন্টে ঢাল চাই, ওই পয়েন্টে কোণ নেওয়ার জন্য আমরা কি করবো জানো? ওই পয়েন্টে একটা স্পর্শক এঁকে ফেলবো। ওই পয়েন্টে বক্ররেখার সাথে একটা স্পর্শক এঁকে ফেলবো। তারপর সেই স্পর্শক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে তার ট্যানজেন্ট নিব। যেহেতু এটা বক্ররেখা, এখানে সরল রেখা হয়েছিল বিধায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নেওয়াটা খুব ইজি হয়েছিল। কিন্তু এটা তো বক্ররেখা, এটা তো আঁকা বাঁকা রেখা। এখন কোণ চাই, তাহলে যে পয়েন্টে ঢাল বের করতে হবে ওই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকবো। স্পর্শক আঁকলে সেই স্পর্শকই তো এক্স অক্ষকে ছেদ করবে। তো এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন কত কোণ এক্স অক্ষের সাথে তৈরি করতেছে সেটা আমরা দেখব। তারপরে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল। তাহলে ধরো আমি এই পয়েন্টে ঢালতে চাই, তাহলে এই পয়েন্টে একটা স্পর্শক এঁকে ফেলবো। এই যে এই পয়েন্ট ছুঁয়ে চলে যাবে, দেখো এই পয়েন্ট ছুঁয়ে চলে গেছে। একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই, সবুজ কালি দিয়ে মার্ক করে দিলাম। তাহলে কোথায় স্পর্শকটা কোথায় আঁকলাম? এই যে এই পয়েন্টে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক এই কোণটা তৈরি করছে। ঠিক আছে, এই যে এই কোণটা এটা তৈরি করছে। এবার আমরা ঢাল চাই কোথায়? এই পয়েন্টে। তাহলে ওই পয়েন্টে আবার একটা স্পর্শক আঁকবো। তাহলে ওই পয়েন্টে যখন একটা স্পর্শক আঁকবো, দেখো এই হচ্ছে ওই পয়েন্টের অঙ্কিত স্পর্শকটা। এটাকে অন্য একটা কালি দিয়ে মার্ক করি। এই স্পর্শকটা ওই পয়েন্টে যে কোণটা তৈরি করছে সেই কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, আবার কোন পয়েন্টে ঢাল চাই? এই পয়েন্টে ঢাল চাই। তাহলে এই পয়েন্টে একটা স্পর্শক আঁকি, দেখো এই পয়েন্টটা টাচ করে গেছে, এই যে এই পয়েন্টটা ছেদ করে গেছে। এটাকে অন্য একটা কালি দিয়ে মার্ক করে দিই। তাহলে এই যে এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক, তার কোণ এইটা হচ্ছে থিটা। এবার তুমি তিনটা কোণের দিকে তাকাও তো। দেখো কমন সেন্স দিয়ে, চিত্র দেখে আমরা বলে দিতে পারি। এটা চাঁদা ধরে মাপার দরকার নেই। এই কোণটা সবচেয়ে বেশি, ধরো এটার থিটা 1 বললাম। এই কোণটা একটু ছোট, থিটা 2। এই কোণটা আরও ছোট, থিটা 3। এই কোণগুলা কি সেম? না, কোণগুলা সেম না। তাহলে প্রত্যেকটা পয়েন্টে দেখো যে স্পর্শক আমি অঙ্কন করছি, সেই স্পর্শক এক্স অক্ষের সাথে এক একটা পয়েন্টে এক একটা কোণ তৈরি করছে, তাহলে কোণগুলা আলাদা। তাহলে কোণগুলা আলাদা হলে ঢালও হবে আলাদা। যেহেতু কোণগুলো আলাদা, তাহলে কোণের ট্যানজেন্টও তো আলাদা হবে। এটা ট্যান থিটা 3, এটা ট্যান থিটা 2, আর এটার ঢাল হবে ট্যান থিটা 1। তো যেহেতু কোণ আলাদা, তো ট্যান থিটাও তো আলাদা হবে। তাহলে ঢাল হবে এক এক পয়েন্টে এক এক রকম। তাহলে ঢাল কনস্ট্যান্ট না, ঢাল ধ্রুব না, ঢাল এক এক পয়েন্টে এক এক রকম ঢাল। তাহলে সরল রেখার ঢাল কত সুন্দর, প্রত্যেকটা পয়েন্টে একই। এই সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর করলে ঢাল বের হয়ে গেল।
কিন্তু বক্ররেখার ক্ষেত্রে দেখো কি সমস্যা, বক্ররেখার ক্ষেত্রে কি বিশাল সমস্যা। বক্ররেখার ক্ষেত্রে এক একটা পয়েন্টে ঢাল এক এক রকম। আমরা হাল ছাড়বো না, আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বক্ররেখার ঢাল বের করে ছাড়তে হবে। আমরা হাল ছাড়বো না, আমরা বক্ররেখার ঢাল বের করব। ঠিক আছে, আমরা বক্ররেখার ঢাল বের করব, কিন্তু বের করার জন্য তাহলে আমাদের কি বলতে হবে, কোন পয়েন্টে ঢাল, এটা যে কোশ্চেন করবে তাকে বলে দিতে হবে। ধরো তোমাকে কেউ একটা বক্ররেখার সমীকরণ দিয়ে বলে এই বক্ররেখার ঢাল বের কর, তো তুমি তখন তাকে বলবা ভাই বক্ররেখার ঢাল তো এক এক পয়েন্টে এক এক রকম, আমি কোন পয়েন্টে ঢাল বের করব একটু নির্দিষ্ট করে বলো, না হলে তো আমি অন্ধের মতো কোথায় গিয়ে ঢাল বের করব। যেহেতু বক্ররেখার ঢাল এক এক পয়েন্টে এক এক রকম, কোন পয়েন্টে তুমি ঢালটা চাইতেছো বলে দাও আমাকে, আমাকে বলে দাও, আমি ওই পয়েন্টে ঢাল বের করছি। এই কথা বুঝছো? এবার ধরো আমি তোমাকে বলে দিলাম, আমি ধরো এই বিন্দুর কথা বলে দিলাম, এখন তুমি ওই পয়েন্টে ঢাল কিভাবে বের করবা, তুমি ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকবা, স্পর্শকে সেই স্পর্শক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে সেটা মেজার করবা, তারপরে তার ট্যান থিটা হয়ে গেল ঢাল। আচ্ছা, বলাটা যত সহজ হইল, করাটা কি তত সহজ? চিন্তা করো তো একটু। সরল রেখার ঢাল কত সুন্দরভাবে বের করে ফেলতেছিল, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কত সহজভাবে ঢাল বের করা যাচ্ছিল। সরল রেখার ঢাল বের করার কতগুলো প্রসেস তোমাকে দেখাইছিলাম, প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম, সরল রেখার ঢাল বের করা কত সহজ কাজ। কিন্তু বক্ররেখার ঢালে ঝামেলা। এখন তুমি বলতে পারো ভাই কোন বের করবো, কোন বের করে ট্যানজেন্ট বের করবো, ঢাল হয়ে যাবে। বলাটা যত সহজ, করাটা তত সহজ হবে না। তোমাকে আমি একটা বক্ররেখা বলে দিব, তুমি আগে কি করবো, ওই বক্ররেখার গ্রাফ আঁকবা। ঠিক আছে, আগে বক্ররেখার গ্রাফ আঁকতে হবে। তো তোমাকে একটা সমীকরণ আমি দিয়ে দিলাম, তুমি কি করবা, ওই সমীকরণ অনুযায়ী বিন্দুগুলা বসায় 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 গ্রাফ আঁকবা। আগে দেখো, ভালো করে দেখো, আগে গ্রাফ আঁকবা, দেন তারপরে যে পয়েন্টে ঢাল বের করতে চাইতেছি ওই পয়েন্টে স্পর্শক আঁকবা, দেন তারপরে জ্যামিতি বক্স খুলে কাটা কম্পাস বের করবা বা চাঁদা বের করবা, বের করে সেই স্পর্শক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট, সেই কোণ পরিমাপ করবা, তারপরে ক্যালকুলেটর দিয়ে কোণের ট্যানজেন্ট পরিমাপ করবা, ট্যানজেন্ট পরিমাপ করে ঢাল বের করবা। তুমি শহীদ হয়ে যাবা এই কাজ করতে গেলে। তাহলে বক্ররেখার ঢাল বের করতে যত সহজে আমরা বলতেছি যে এইভাবে ঢাল বের করে ফেলবো, ব্যাপারটা আসলে এত সহজ না। বুঝতে পারছো? ব্যাপারটা আসলে এত সহজ হবে না। তাহলে বক্ররেখার ঢাল বের করতে পারি আমরা কিভাবে, দেখি, সেটাই তো আমাদের কাজ। বক্ররেখার ঢাল বের করতে পারি কিভাবে? বুদ্ধি থাকলে সব করা যাবে, বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটাই 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 সামনে সামনে আগাইতে হবে, দেখবা বক্ররেখার ঢাল বেড়ে গেছে। তো তার আগে তোমার আমি একটু চিনাই, বক্ররেখা চিনবো কিভাবে। এটা তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে সরল রেখা চিনবো কিভাবে, বক্ররেখা চিনবো কিভাবে। আসো, যে সরল রেখা না, বক্ররেখা চেনার সহজ উপায় বলে দিই। যে সরল রেখা না সেই হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, তাহলে সরল রেখা কে, সরল রেখা কে, ওইটা চিনবো কিভাবে, এটাই দরকার, যে সরল রেখা চিনবো কিভাবে, সরল রেখা চিনবো কিভাবে। একটা সরল রেখার সমীকরণ তোমাকে দেখাই, একটা সরল রেখার সমীকরণ দেখো আগে, তাহলে সরল রেখা চিনবা কিভাবে নিজেই বুঝে যাবা। 2x + 4y - 8 = 0, না, এটা একটা সরল রেখার সমীকরণ। তো সরল রেখার সমীকরণ চেনার উপায় কি? সরল রেখার সমীকরণ চেনার উপায় হচ্ছে x এর পাওয়ার থাকবে 1, পাওয়ার 1, y এর পাওয়ার থাকবে 1, ওকে, এবং xy জাতীয় কোনো পদ থাকবে না, এবং এই সমীকরণে xy একসাথে গুণ আকারে এরকম কোনো পদ থাকবে না, তাহলে সে সরল রেখা। তাহলে কি বললাম, x এবং y এর সূচক হবে 1, সূচক হবে 1, ঠিক আছে, একই না কিন্তু 1, সূচক হবে 1, এবং xy জাতীয় কোনো পদ থাকবে না, জাতীয় কোনো পদ থাকবে না। আছে xy জাতীয় কোনো পদ আছে, x আর y গুণ আকারে এরকম কোনো পদ আছে? নেই, তাহলে পদ থাকবে না, তাহলেই সে সরল রেখা, তাহলে তা সরল রেখা। তাহলে আপাতত এইভাবে চিনে ফেলবো, ঠিক আছে, আপাতত তা এই যে সরল রেখা, এভাবে আমরা চিনে ফেলবো যে এটা একটা সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখা যে না সে হচ্ছে বক্ররেখা। তাহলে আসো আমি একবার বক্ররেখার সমীকরণ দেখি। তাহলে যে সরল রেখা না, সহজ কথা, বক্ররেখা চিনবো কিভাবে? সরল রেখা চিনো, সরল রেখা চিনো, ওকে, তাহলে যে সরল রেখা না সেই হচ্ছে বক্ররেখা। তাহলে যে সরল রেখা নয় সে বক্ররেখা। বক্ররেখা কত ধরনের হইতে পারে? বক্ররেখা হইতে পারে বৃত্ত, বক্ররেখা হইতে পারে
উপবৃত্ত, অধিবৃত্ত এবং যে কোনো আঁকাবাঁকা বক্ররেখা হইতেই পারে, দ্বিঘাত ত্রিঘাত যে কোনো সমীকরণই তো বক্ররেখা। তাহলে দেখো আমি যদি বলি y ইকুয়াল টু এক্স কিউব, দেখো y ইকুয়াল টু এক্স কিউব, যদি y ইকুয়াল টু এক্স হইতো তাহলে একটা সরল রেখা হইতো, কিন্তু y এর পাওয়ার 1 x এর পাওয়ার 3, তাহলে এটা বক্ররেখা। তারপরে আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটা কি? এটাও বক্ররেখা, এটা বৃত্ত, বৃত্তের সমীকরণ। কেন্দ্র হচ্ছে 0 0, তাই না? কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 3, 3 বর্গ। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্ত তো বক্ররেখাই, স্বাভাবিক না? বৃত্ত, অনেক ভাই বৃত্ত তো বৃত্ত, আরে বৃত্ত সরল রেখা কি না? তাহলে যে সরল রেখা না সে তো বক্ররেখাই হবে, তাহলে এটা বক্র আর কি। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3xy, তারপরে ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x, এগুলো সবই বক্ররেখা। তারপর ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x প্লাস 3, এই যে সমীকরণ, এগুলো সব বক্ররেখা। এক্স এর পাওয়ার 1 নেই, ওয়াই এর পাওয়ার 1 নেই। দেখো এখানে এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার হয়তো 1, কিন্তু এক্স এর পাওয়ার কত? 3। এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার দুটাই 1 হইতে হবে যদি সরল রেখা হইতে হয়। তাহলে এগুলো সবই কি? বক্ররেখা। তাই বুঝছো? বুঝছো বুঝছো? হ্যাঁ, তাহলে যে সরল রেখা না সে বক্ররেখা। এবার আমরা চাই তো বক্ররেখার ঢাল বের করতে, তাই তো? আমরা কি চাই? বক্ররেখার ঢাল বের করতে। তোমাকে আর একটা জিনিস শেখাবো, তারপর আমি তোমাকে বক্ররেখার ঢালে নিয়ে ফেলবো। আর একটা জিনিস হচ্ছে অসংজ্ঞায়িত এবং অনির্ণ। অসংজ্ঞায়িত এবং অনির্ণ। অসংজ্ঞায়িত এবং অনির্ণ, অনেকে আমরা এই দুইটা জিনিসকে একই ভাবি, কিন্তু না, এই দুইটা জিনিস একই না। অসংজ্ঞায়িত হচ্ছে আনডিফাইন্ড, ডিফাইনই করা যাবে না, সংজ্ঞায়িত করা যায় না, সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না। আর অনির্ণয় হচ্ছে নির্ণয় করা যায় না, ইনডিটারমিনেট। ঠিক আছে, এটা হচ্ছে ইনডিটারমিনেট। অনির্ণ মানে হচ্ছে ইনডিটারমিনেট, আর অসংজ্ঞায়িত মানে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ডিফাইন করা যায় না। তো কি এগুলা? কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, শূন্য দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয় অসংজ্ঞায়িত। কোনো কিছুকে আমরা যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা হয় অসংজ্ঞায়িত। ধরো 10কে আমি শূন্য দিয়ে ভাগ দিলাম। অনেকে বলতে ভাই কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে অসীম, না, অসীম না, আসলে অসংজ্ঞায়িত। ঠিক আছে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা, শূন্য দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ধরো 10কে 0 দিয়ে ভাগ, 100কে 0 দিয়ে ভাগ, 500কে 0 দিয়ে ভাগ, 2কে 0 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটাই হবে হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, কেন কেন কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত বলা হয়? কেন কেন এইটা আমরা বলি? কারণ হচ্ছে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ভাগফলটাকে সংজ্ঞায়িত করা যাবে না, ভাগফলটা সংজ্ঞায়িত হবে না। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ভাগফলটা সংজ্ঞায়িত হবে না। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই, ধরো আমরা কি জানি, নর্মালি আমরা কি জানি, a ভাগ b সমান সমান যদি c হয়, a ডিভাইডেড বাই b যদি c হয়, এটা যদি হয় তাহলে আমরা তো এটা বলতে পারি ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী কোনাকুনি গুণ করে, তাহলে a সমান সমান c ইন্টু b হবে। যদি এটা হয় তাহলে তো এটা হবে, এটা তো আমরা লিখতে পারি। এই যে a কোনাকুনি গুণ করো, a ইকুয়াল টু c ইন্টু b, এটা তো আমরা লিখতে পারি, পারি না? তাহলে আমরা ধরি ধরো কোনো কিছু মানে 10, তাকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি, ভাগফলটা কত হবে? ধরলাম ভাগফলটা হবে x। এটা আমরা ধরছি যে ভাই ভাগফলটা কত হবে, ভাগফলটা হবে x ধরলাম। তাহলে কোনাকুনি গুণ করার নিয়মে তাহলে আমরা এটা লিখতে পারি না 10 এটা সমান সমান হবে x ইন্টু 0। এবার আমরা সেই ছোটবেলা থেকে এই জিনিসটা আমরা জানি যে কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। যে যত বড় সংখ্যা তুমি যদি শূন্য দিয়ে গুণ করো শূন্য হয়, কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। তাহলে x হচ্ছে কোনো কিছু, তাকে আমরা শূন্য দিয়ে গুণ করব, x ভাগফল। 10কে 0 দিয়ে ভাগ করছি, ধরছি, আমরা ধরি ভাগফলটা হচ্ছে x। তাহলে আমরা x কে
জিরো দিয়ে কি করছি গুণ করছি না, এক্সকে জিরো দিয়ে গুণ করছি না। তো এক্সকে জিরো দিয়ে গুণ করলে এক্স ইন্টু জিরো, এক্সকে জিরো দিয়ে গুণ করলে গুণের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত বলো? গুণের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? কোনো কিছু এক্স তাকে যদি জিরো দিয়ে আমি গুণ করি, গুণের নিয়ম অনুযায়ী জিরো হবে, গুণের নিয়ম অনুযায়ী জিরো হওয়া উচিত। তাহলে এবার দেখো তো মেলে কিনা। এক্সকে যদি জিরো দিয়ে গুণ করা হয় শূন্য হওয়া উচিত, কিন্তু দেখো তো আমরা যখন এই কোণাকুণি গুণ করলাম তখন আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো এক্স ইন্টু জিরো তো জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হওয়া উচিত 10 হওয়া উচিত। 10 কি হয়েছে? 10 হয় নাই। তাহলে আমি কি সংজ্ঞায়িত করতে পারলাম? দেখো তো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরা কি সংজ্ঞায়িত হলো? সংজ্ঞায়িত হলো না তো। এই যে সমান চিহ্নের ডান পাশ বাম পাশ মিলে গেল না তো, সংজ্ঞায়িত হলো না তো। ঠিক আছে, আমি তোমার আবার একটু সুন্দর করে বুঝাই, আবার আরেকবার বলি, শোনো ভালো করে কেন এটা অসংজ্ঞায়িত। কারণ সমান চিহ্ন দিয়ে দেখো সংজ্ঞায়িত করা যাচ্ছে না। আমরা যদি এ কে বি দিয়ে ভাগ দিয়ে সি লিখি, এ কে বি দিয়ে ভাগ করলে যদি সি হয় তাহলে অবশ্যই কোণাকুণি গুণ করে এ সমান সমান সি ইন্টু বি। এটা তো সংজ্ঞায়িত, এটা তো নিয়ম। এটা কি নিয়ম না? যদি এ বাই বি ইকুয়াল টু সি হয় তাহলে এ সমান সমান সি ইন্টু বি, এটা নিয়ম। তাহলে আমরা কোনো কিছু মানে 10কে ধরো 0 দিয়ে ভাগ দিব, তা আমরা সেটা ধরলাম যে ধরি 10কে 0 দিয়ে ভাগ দিলে আমি জানি না ভাগফল কত হয়, ধরলাম ধরো এক্স হয়। ওকে, তাহলে এবার কোণাকুণি গুণের নিয়ম অনুযায়ী 10 সমান সমান হবে এক্স ইন্টু জিরো। তো এইটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। কোনো কিছুকে যদি জিরো দিয়ে গুণ করা হয় তাহলে তো ভাই কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে, এটা তো আমরা জানি কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে জিরো। তাহলে এই পাশে 10 ইকুয়াল টু কত হয়ে গেল? 10 ইকুয়াল টু জিরো হয়ে গেল। যে অতএব 10 ইকুয়াল টু জিরো, আজকে থেকে 10 ইকুয়াল টু জিরো। বলো সমান চিহ্নের ডান পাশ বাম পাশ সংজ্ঞায়িত হয়েছে? সমান চিহ্নের বাম পাশ এবং ডান পাশ মিলে গেছে? মেলে নাই, তাই তো সংজ্ঞায়িত হলো না। তাহলে এই ভাগফলটা অসংজ্ঞায়িত। এই যে ভাগফলটা, এই যে এক্স, এই এক্স হচ্ছে অসংজ্ঞায়িত। এক্স এর এমন কোনো মান নেই যার জন্য এক্স এর সাথে জিরো গুণ করলে 10 হবে, মিলে যাবে। এমন কোনো মান আছে? এমন কোনো মান? এক্স এর তুমি এমন একটা মান আমাকে দাও এক্স এর এমন একটা মান আমাকে দাও যে মানটার সাথে আমি জিরো গুণ করলে আমি 10 পাবো। তাহলে আমি বুঝে নিব যে আচ্ছা ঠিক আছে, তাহলে সংজ্ঞায়িত। এমন কোনো মান তুমি আমাকে দিতে পারবা না। তাহলে এই যে এই এক্স হচ্ছে একটা অসংজ্ঞায়িত মান, যাকে আমি ডিফাইন করতে পারছি না, যাকে আমি সংজ্ঞায়িত করতে পারছি না। কি বুঝতে পারছো? তাহলে এই কারণে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড। অনেকে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করে এই অসংজ্ঞায়িত ব্যাপারটাকে ধরো অসীম বলে, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করে বলে এটা অসীম, ইনফিনিটি, অসীম এটা বলে। তো দেখো এটা আসলে অসীম, ঠিক আছে তুমি লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু এই অসীম নিজেই কিন্তু একটা অসংজ্ঞায়িত মান। অসীম নিজেই সে অসংজ্ঞায়িত। এই যে ইনফিনিটি, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি অসীম, এই অসীম নিজেই কিন্তু একটা অসংজ্ঞায়িত। কারণ অসীমের সংজ্ঞা কি? অসীম কত সংখ্যাটা আছে তোমার কাছে? আছে অসীম সংখ্যা কত? অসীম কি? অসীম যে কোনো সসীম সংখ্যা থেকে বড়। আমি যদি বলি এই অসীমের সংজ্ঞা দাও, অসীমকে বুঝাই দাও, তাহলে অসীম হচ্ছে যে কোনো সসীম সংখ্যা থেকে বড়। যে কোনো সসীম সংখ্যা, 10 কোটি, 10 লক্ষ, ঠিক আছে, 20 কোটি, 100 কোটি, 1000 কোটি, যত কোটি বলোই না কেন, যত বড় সংখ্যায় বলো না কেন, তার থেকে একটা সসীম সংখ্যা থেকে অসীম অবশ্যই বেশি। তাহলে অসীম হচ্ছে সে যে কোনো সসীম সংখ্যা থেকে বেশি। তাহলে একে দেখো সুনির্দিষ্টভাবে অসীমকেও কিন্তু ডিফাইন করা যায় না। তাহলে অসীম কিন্তু নিজেও কিন্তু অসংজ্ঞায়িত। আমরা অনেক সময় কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়তো আমরা হিসাব নিকাশ করতে গিয়ে অসীম বলে নিব, ঠিক আছে। অসীম কিন্তু নিজেই অসংজ্ঞায়িত, এটা আগে মাথায় ঢুকাও যে অসীম কিন্তু নিজেই অসংজ্ঞায়িত। তো আমরা কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করতে গেলে অনেক সময় অসীম আমরা লিখব। তো এটা লেখার পিছনে কিন্তু একেবারে যে ভুল হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, কারণ অসীম তো অসংজ্ঞায়িত, অসীম নিজেও কিন্তু অসংজ্ঞায়িত। এই কারণে অসীম লিখলে খুব একটা ভুল হবে না। কিন্তু এবার তুমি বলতে পারো ভাই অসীম কেন হবে? অসীম হচ্ছে যে কোনো সসীম সংখ্যা থেকে বড়।
তা কেন অসীম হবে তোমাকে আমি এটা একটু বলি, এটা একটা ধারণা দিই তোমাকে। কোনো কিছুকে আসলে আমরা জিরো দিয়ে কখনো ভাগ করতে পারি না, কারণ জিরো দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে। কিন্তু আমরা ভাগ করতে করতে জিরোর দিকে তো আগাইতে পারি, এটা তো আমরা পারি। ধরো কোনো একটা সংখ্যাকে আমরা ভাগ করতে করতে জিরোর দিকে আগাবো, এইটা কিন্তু আমরা পারি। সংখ্যা রেখায় এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ডট 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 প্লাস ইনফিনিটি। এদিকে -1, -2, -3, -4, ডট 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 মাইনাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। তো আমি তোমাকে বললাম যে একটা সংখ্যা দিলাম তোমাকে, কত সংখ্যা দিব বলো? ধরো আমি তোমাকে 100 দিলাম। আমি বললাম না 100কে তুমি একটু ভাগ করতে করতে 2 থেকে 0-র দিকে যাও তো দেখি। 100কে ভাগ করতে করতে 2 থেকে 0-র দিকে যাবা। তো 100কে প্রথমে তুমি 2 দিয়ে ভাগ করলা, তুমি কোথায় আসো? এই যে 2-এ। তুমি আস্তে আস্তে ভাগ করতে করতে 2-এর দিকে আগাচ্ছ। তো তুমি 100কে 2 দিয়ে ভাগ করলা, পাবা কত? 50। এবার আমি তোমাকে বললাম এই 100কে 1 দিয়ে ভাগ করো। তুমি এখান থেকে আরেকটু আগায় আসলা, দেখলা 0-র কাছে 1 আছে। তো তুমি 1 দিয়ে ভাগ দিলে, 1 দিলে ভাগ দিলে পালা 100। এবার 100কে তুমি আরও আগাও। তো আরও আগাও ব্যাপারটা কি? ধরো এই যে এই 0 আর 1-এর মাঝখানে 0.5। তো তুমি 100কে 0.5 দিয়ে ভাগ করো। দেখো আমরা আস্তে আস্তে কিন্তু 0-র বাড়ির কাছে যাচ্ছি। 100কে 0.5 দিয়ে ভাগ করলে 200, তাই না? এবার 100কে 0.1 দিয়ে ভাগ করো, 0.1 দিয়ে ভাগ করো। আমরা কিন্তু আস্তে আস্তে 0-র দিকে যাচ্ছি। 1000। 100কে তুমি আরও কাছে যাও। বলো তো এই যে 0 এবং ধরো এই জায়গাটাকে একটু জুম করি, 0 এবং এই যে 1 এই জায়গাটাকে ধরো জুম করে ফেললাম। তাহলে জুম করে ফেললে এটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 1। জুম করছি কিন্তু এই জায়গাটাকে জুম করলে এইখানে আছে 0.1, তারপরে এইখানে আছে 0.0001, তাই না? আমি কিন্তু 0-তে যাইনি, আমি কিন্তু 0-র দিকে আগাচ্ছি। ধরো 0.01, বা আর একটা 0 বাড়াই দিই, 0.001। ঠিক আছে? তাহলে 1-এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য হবে। 1 2 3 4 5, 5টা শূন্য হবে না? 1 2 3, হ্যাঁ ঠিক আছে, ওকে। কি কথা বুঝছো? এইবার আমি যদি 100কে 0.000000001 দিয়ে ভাগ করি এরকম, তাহলে কি হবে? আমি কিন্তু 0 দিয়ে ভাগ করি নাই। তাহলে 1-এর পরে এরকম অনেকগুলো 0 পাওয়া যাবে, যাবে না? 1-এর পরে অনেকগুলো 0 পাওয়া যাবে। তাহলে তুমি দেখো তো ভাগ করতে করতে তুমি কার দিকে আগাচ্ছ, কার দিকে যাচ্ছ? ভাগ করতে করতে 0-র দিকে যাচ্ছ। 0 না, 0-র দিকে যাচ্ছ। 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, তাহলে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। কিন্তু আমি ভাগ করতে 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 আগাচ্ছি কার দিকে? 0-র দিকে। 0 দিয়ে ভাগ দিচ্ছি। এবার ভাগ ফলগুলো দেখো, 50 থেকে 100 বড়, 100 থেকে 200 আরো বড়, 200 থেকে 1000 আরো বড়, 1000 থেকে 10,000, 10,000 থেকে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 10 কোটি, 10 কোটি থেকে 1000 কোটি। দেখছো? তাহলে ভাগফলটা কি হচ্ছে? আমি যতই 0-র কাছে যাচ্ছি তত ভাগফল কোন দিকে যাচ্ছে? ভাগফল পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে অসীমের দিকে যাচ্ছে না? তাহলে আমি যাচ্ছি, এই যে যা দিয়ে আমরা ভাগ করতেছি সে যাচ্ছে 0-র দিকে, তাহলে ভাগফল কোন দিকে যাচ্ছে? ভাগফলটা কোন দিকে যাচ্ছে? ভাগফল সে যাচ্ছে অসীমের দিকে। বুঝতে পারছো? তুমি ভাগ করতে 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 0-র দিকে আগাচ্ছ, আর ভাগফল কার দিকে আগাচ্ছে? অসীমের দিকে। এই কারণে আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম লিখি, কিন্তু অসীম নিজেই কিন্তু অসংজ্ঞায়িত, কারণ অসীমের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। সে যে কোনো সসীম সংখ্যা থেকে বড়। অসীম হচ্ছে যে কোনো সসীম সংখ্যা থেকে বড়, যে কোনো সসীম সংখ্যা থেকে বড়। এইগুলো একেবারে বেসিক ক্লিয়ার করে নিতে হবে। যে কোনো সসীম সংখ্যা থেকে বড়, এটা হচ্ছে অসীমের সংজ্ঞা। তাহলে ও নিজেই অসংজ্ঞায়িত। গুড। হ্যাঁ, এইবার আসো, আমি তোমাকে এতক্ষণ কি নিয়ে কথা বললাম? আনডিফাইন নিয়ে কথা বললাম, অর্থাৎ অসংজ্ঞায়িত নিয়ে কথা বললাম এতক্ষণ। এবার অনির্ণেয় কি? ইনডিটারমিনেট কি? ইনডিটারমিনেট অনির্ণেয়, যা নির্ণয় করা যায় না। যেমন অনির্ণেয় অনেকগুলো ভ্যালু আছে।
প্রায় 7টার মতো। 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, তারপরে 0 বাই 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, টোটাল 7টার মতো আছে। হ্যাঁ, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলো সবই হচ্ছে অনির্ণ, এগুলো সব অনির্ণ। এবার কখন অনির্ণ হবে আর কখন অসংজ্ঞায়িত হবে, তাহলে আসো আমরা একটু বুঝি। আমরা এখানে এতগুলা নিয়ে আলোচনা করব না, আমরা ছোট মানুষ, আমরা আপাতত 0 বাই 0 এইটা নিয়ে আলোচনা করব, একে নিয়ে আলোচনা করব। একে আমাদের লাগবে, একে আমাদের একটু পরে মঞ্চে উঠানো লাগবে। তাহলে একে নিয়ে আলোচনা করব আমরা, আলোচনা হবে 0 বাই 0 ঘিরে। 0 বাই 0 কেন সে অনির্ণ, ইনডিটারমিনেট। আচ্ছা, এ বাই বি সমান সমান যদি সি হয়, তাহলে একটু আগেই তুমি বলছো অতএব এ সমান সমান সি ইন্টু বি হবেই, হবেই, এটা হবেই। ওকে, আমিও মেনে নিলাম, আসলেই তো এটা হবেই। এবার আসো সেম একইভাবে 0 বাই 0, 0 বাই 0, তাহলে 0 বাই 0 কত হবে? 0কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? ধরি 0কে 0 দিয়ে ভাগ করলে x হবে, ধরি 0কে 0 দিয়ে ভাগ করলে x হবে। তাহলে অতএব 0 সমান সমান, এই যে 0 সমান সমান কোনাকুনি গুণ, 0 সমান সমান x ইন্টু 0, কোনাকুনি গুণ x ইন্টু 0। এইবার আসো x এর মান ধরো 10, ধরো 10, x এর মান 10, তাহলে x যদি 10 হয় তাহলে 10 গুণ 0 সমান সমান 0, মিলে গেছে, মিলে গেছে। দেখো 10 গুণ 0 সমান সমান তো 0, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সমান হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে, 0 সমান সমান 0 হয়ে গেছে। কি কথা বুঝছো? এবার যদি বলি x এর মান ধরো 5, দেখি x এর মান যদি 5 হয় তাহলে এখানে 0 সমান সমান 5 ইন্টু 0, তো 5 এর সাথে যদি 0 গুণ করি, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, মিলে গেছে, মিলে গেছে। এবার তাহলে কি হইল, x এর আমি যে মানই বসাই মিলে যাচ্ছে, x এর আমি যে মানই বসাই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে কি হয়েছিল? আগে ঝামেলাটা হয়েছিল, x যাই হোক না কেন, x এর সাথে 0 গুণ হয়ে 0 হয়, কিন্তু আমার এই পাশে ছিল 10, তো সংজ্ঞায়িত হচ্ছিল না। x এর এমন কোনো মান নেই যার জন্য, x এর এমন কোনো মান ছিল না যার জন্য এটাকে সংজ্ঞায়িত করা যায়। এই কারণে x হয়েছিল আনডিফাইন, অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত করা যায় না। যদি x এর এমন কোনো মান থাকতো যার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সমান হয়ে যাইতো, সংজ্ঞায়িত হইতো, তাহলে আমরা x এর একটা মান বলতাম, ঠিক আছে। কিন্তু x এর এমন কোনো মান ছিল না যার জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছিল। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10। কি কথা বুঝছো? তাহলে এবার দেখো এদিকে তাকো, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে x এর মান যাই হোক, x এর মান তুমি যাই ধরো, 10 ধরো, 5 ধরো, 20 ধরো, -2 ধরো, যাই ধরো, 0 দিয়ে গুণ করো, 0 হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। তাহলে x এর যে কোনো মানের জন্য, সত্য হচ্ছে আর কি, যে কোনো মানের জন্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। এই কারণে x আসলে, এই x এটা আসলে সুনির্দিষ্ট কোনো মান নেই, এই কারণে এটা অনির্ণ, নির্ণয়ই আমি করতে পারি না, ইনডিটারমিনেট। কি কথা হচ্ছে? ইনডিটারমিনেট, x এর যে মানই ধরবো তার জন্যই মিলে যাচ্ছে, তাহলে এই কারণে অনির্ণ, ঠিক আছে, অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তো এইটাকেই বলা হয় অনির্ণ। তাহলে 0 বাই 0 এর যে ফলাফল x, এই x তখন হবে অনির্ণ, ঠিক আছে, x তখন হবে অনির্ণ। তাহলে আমরা কি পাইলাম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে হয় অসংজ্ঞায়িত, আর 0 বাই 0 হয় অনির্ণ। তোমাকে আর একটা সুন্দর জিনিস বুঝাই। আচ্ছা, 1 বাই 1, 1 আর 1 কাটাকাটি করে 1, তাই না? ধরো 2 বাই 2, 2 কাটাকাটি করে কত? 1। এখন তুমি বলতে পারো যে ভাই দেখেন, একই জিনিস কাটাকাটি করে, ধরো a বাই a আর a কাটাকাটি করে কত হয়? কাটাকাটি করে 1 হয়। তুমি আর বলতে পারো ভাই তাহলে দেখেন, কনসেপ্ট দেখেন, ঠিক আছে, a আর a একই জিনিস কাটাকাটি,
1, তাহলে 0/0, 0/0, দেখো 0/0, তাহলে 0/0 একই জিনিস, তাহলে 0 একটা জিনিস, 0 একটা জিনিস, একই জিনিস কাটাকাটি করি, 0/0 কাটাকাটি 1। তুমি কিন্তু আমাকে এটা বলতে পারো, আমি কিন্তু তোমার লজিক ফেলা দিতে পারবো না। হ্যাঁ তাই তো, a/a যদি 1 হয়, 0/0 1। কি কথা বুঝছো? এবার দেখো এই একটা লজিক। আমরা আর একটা কি জানি, কোনো কিছু ধরো a, তাকে 0 দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়? তাহলে অসীম বা অসংজ্ঞায়িত আর কি। তাহলে সেই কনসেপ্ট দিয়ে যদি বলি, ধরো সেই কনসেপ্ট ধরো 0 কিছু একটা, 0 ধরো কিছু একটা, তাকেই আমি 0 দিয়েই ভাগ করছি। তাহলে আগে যেটা বলতেছিলাম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম মানে অসংজ্ঞায়িত আর কি। তাহলে ঠিক তেমনিভাবে কোনো কিছু মানে 0, 0কে 0 দিয়ে ভাগ করতেছি, 0কে 0 দিয়ে, 0 হচ্ছে কোনো কিছু 0, তাকে আমি 0 দিয়ে ভাগ করতেছি। তাহলে এই লজিক অনুযায়ী এটাকে তো আমি ইনফিনিটিও বলতে পারি, অসীমও বলতে পারি। কি বুঝলা? এবার কোনো কিছুকে ধরো, কোনো কিছু 1/a, তাকে যদি 0 দিয়ে গুণ করি, কোনো কিছু 1/a, সেই কোনো কিছুকে যদি 0 দিয়ে গুণ করি, এই লজিকে 0। তাহলে ঠিক তেমনিভাবে ধরো 1/0 হচ্ছে কোনো কিছু, ঠিক তেমনিভাবে 1/0 হচ্ছে কোনো কিছু, এই 1/0কে আমি 0 দিয়ে গুণ করব। 1/0 কোনো কিছু, তাকে আমি 0 দিয়ে গুণ করব। তো কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে, একটু আগে উপরে নিয়ম লিখছি, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 1/0 কোনো কিছু, সেই কোনো কিছুকে 0 দিয়ে গুণ করতেছি। তো কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। তুমি আমার কোনো লজিক কিন্তু ফেলাই দিতে পারবে না। সেম জিনিস কাটাকাটি করে 1, তাহলে 0 0, সেম জিনিস কাটাকাটি করে 1, লজিক আছে না? আছে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত বা অসীম, তাহলে ঠিক তেমনিভাবে কোনো কিছু মানে 0, তাকে আমি 0 দিয়ে ভাগ দিচ্ছি, এই লজিকে যদি আমি বলি, তাহলে তো 0/0 ইনফিনিটি হতেই পারে। আবার কোনো কিছু মানে 1/a ইন্টু 0, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে সেই কোনো কিছু হচ্ছে 1/0, তাকে আমি 0 দিয়ে ধরো এবার গুণ করতেছি, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে আমি কিন্তু রাইট আসছি, আমার কিন্তু 3টা লজিকই ঠিক আছে। তুমি কিন্তু কোনো লজিক আমাকে ফেলাই দিতে পারবে না। তো এই কারণে দেখো 0/0 এর মান যে কোনো কিছুই হইতে পারতেছে, তুমি যে কোনো কিছু দিয়েই সংজ্ঞায়িত করতে পারতেছো, ব্যাপারটা এরকম না? তুমি 0/0 এর মানটা যে কোনো কিছু দিয়ে ছেড়ে দিতে পারতেছো। এই কারণেই যেহেতু 0/0 এর কোনো ফিক্সড মান তুমি পাচ্ছ না, যে কোনোটা দিয়েই তুমি হিসাব করতে পারতেছো বা সংজ্ঞায়িত করতে পারতেছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাই দিতে পারতেছো। যখন এরকম ব্যাপারটা হবে, তখন সে হবে ইনডিটারমিনেট, অর্থাৎ অনির্ণয়। সে হবে ইনডিটারমিনেট। কি ক্লিয়ার? তাহলে অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের মধ্যে পার্থক্য বুঝছো? তাহলে এবার আত্মায় গেঁথে নাও, 0/0 অনির্ণয়, 0/0 অসংজ্ঞায়িত না, 0/0 অনির্ণয়, অসংজ্ঞায়িত না। ঠিক আছে? তাহলে আমরা খুব সুন্দর 2টা জিনিস শিখলাম। এইবার আচ্ছা, এই যে এই অনির্ণয় আর অসংজ্ঞায়িত, এটা আর একটা সুন্দর জিনিস বলতে পারি তোমারে। তাহলে আমরা কি দেখলাম? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হয় সেটা সংজ্ঞায়িত ভাগফল না, অসংজ্ঞায়িত। আর 0/0 এর ভাগফল আসলে যে কোনো কিছুই হইতে পারে, অসংখ্য কিছু হইতে পারে, এই কারণে সে অনির্ণয়। ভালো করে বুঝো, অসংখ্য কিছু হইতে পারে, ব্যাপারটা ভালো করে বুঝিও। আর এর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই ভাগফলটাকে সংজ্ঞায়িত করা যায়, এমন কেউ নেই, ব্যাপারটা বুঝছো? আর এখানে অনেকে আছে, এই কারণে অনেকে আছে বলে তুমি কাকে নিবা, এই কারণে অনির্ণয়, বুঝছো? তাহলে আমি একটু ছোট্ট করে লিখে রাখি, আসো ছোট্ট করে লিখে রাখি, সামথিং ডিভাইডেড বাই 0, ঠিক আছে? কেউ না, এমন কেউ নেই যারা দিয়ে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে? তাহলে কেউ না মানে অসংজ্ঞায়িত, ঠিক আছে? বোঝার জন্য লিখলাম কেউ নাই, ঠিক আছে? এমন কেউ নাই যারা দিয়ে সংজ্ঞায়িত করা যায়। আর 0/0 হচ্ছে অনেকে আছে, যারে খুশি তারে বসাই দেওয়া যাবে, অনেকেই আছে, মানে ব্যাপারটা এরকম, অনেকেই আছে। তো এটা হচ্ছে অনির্ণয়। যখন তোমার সামনে ফলাফল অনেক, তখনই আসলে তুমি অনির্ণয় বলবা।
তো এটা লেখা থাকুক। এইবার তোমার আমি বলি, শোনো, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা সরল রেখা সমীকরণ। একটা সরল রেখা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু 2, আর একটা সরল রেখা হচ্ছে 4x প্লাস 8y ইকুয়াল টু 6 দেখো দুইটা সরল রেখা, 2x প্লাস 4y ইকুয়াল টু 2, 4x প্লাস 8y ইকুয়াল টু 6। বলো তো সরল রেখা দুইটা কেমন? সরল রেখা দুইটা কেমন বলো তো? প্যারালাল, পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল। দেখো ঢাল সেম, ঢাল সেম। এক্স এর সহগকে ওয়াই এর সহগ দ্বারা ভাগ করে বিপরীত চিহ্ন, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ দ্বারা ভাগ করবো 4 দিয়ে বিপরীত চিহ্ন আর কি। তো এই দুইটা সরল রেখা পরস্পরের সমান্তরাল, ঢাল সেম। আচ্ছা আমরা একটু আঁকি তো, আসলে আমরা একটু আঁকি, তাহলে তুমি বিশ্বাস করতে পারবা। কই যাব? ডেসমস, তোমাদের বলছিলাম ডেসমস অ্যাপের কথা বলছিলাম, এটা মোবাইলে নামায় রাখবা। ডেসমস অ্যাপটা মোবাইলে নামায় রাখবা, দেখবা অনেক কাজে দিবে। কি রে, কই গেল? দেখো 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 2x প্লাস 3y, তাই না? কত ছিল? সরি 2x প্লাস 4y, 2x প্লাস 4y ইকুয়াল টু 2। এই আর একটা হচ্ছে 4x প্লাস 8y ইকুয়াল টু 6। এই যে এরকম ছিল। দেখো দুইটা সরল রেখা, দেখো এই যে দুইটা সরল রেখা তুললাম, এই যে দেখো এই দুইটা সরল রেখা পরস্পরের কেমন? সমান্তরাল, তাই না? দুইটা সরল রেখা পরস্পরের সমান্তরাল। দেখছো যখন আমরা দুইটা সরল রেখা সমাধান করি, মনে করো এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, আমরা যখন দুইটা সরল রেখার সমীকরণ সমাধান করি, 1 নং রেখা আর এটা ধরো 2 নং রেখা, আমরা যখন দুইটা সরল রেখা সমাধান করি তাহলে সমাধান করে একটা বিন্দু পাই। সরল রেখা দুইটা সমাধান করে এই যে একটা বিন্দু পাই। এই বিন্দুর যে স্থানাঙ্ক, এই যে স্থানাঙ্ক xy, এই দুইটা সমাধান করলে আমরা বিন্দুটা পেয়ে যাই। সমাধান করলেই কিন্তু বিন্দুটা পেয়ে যাব। অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, কত সমাধানের পদ্ধতি আছে না? এরকম করলেই কিন্তু আমরা ছেদ বিন্দুটা পেয়ে যাব। এইবার বলো তো এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু আমাকে বলো, এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু আমাকে বলো। আছে ছেদ বিন্দু আছে? না, ছেদ বিন্দু নেই। কেন নেই? নেই কেন? সমস্যা কোথায়? কেন ছেদ বিন্দু নেই কেন? কারণ এই দুইটা রেখা পরস্পরের সমান্তরাল সরল রেখা, দুইটা আলাদা আলাদা রেখা পরস্পরের সমান্তরাল সরল রেখা। এই একটা রেখা আর এর সমান্তরাল এই আর একটা রেখা, এই যে দুইটা আলাদা আলাদা রেখা, দুইটা আলাদা আলাদা রেখা মানে সমান্তরাল। তো সমান্তরাল এরা কি মিশবে? পরস্পরের সাথে ছেদ করবে? ছেদ করবে না। তাহলে এরা কখনোই ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে? ইন্টারসেক্ট থাকবে না, কোনো পয়েন্ট থাকবে না যে পয়েন্টে মিলবে। তাহলে এদের সমাধান আছে, এই দুইটা সরল রেখার বা এই দুইটা সমীকরণের, সরল রেখার সমীকরণের সমাধান আছে। সমাধান মানে তো ছেদবিন্দু, সমাধান মানে ছেদবিন্দু। তাহলে এদের সমাধান নাই, তাহলে এদের সমাধান নাই, সমাধান নাই, ঠিক আছে? এই দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করবে না, পরস্পর সমান্তরাল সরল রেখা, এদের সমাধান নাই। এই সমাধান নাই তার মানে সলিউশন কত? সমাধান নাই মানে সমাধান কত? সমাধান নাই মানে হচ্ছে সমাধান আনডিফাইন্ড। আনডিফাইন্ড নাই তো, কেউ নাই, আনডিফাইন্ড মানে সমাধান অসংজ্ঞায়িত। এরা পরস্পরকে ছেদিত করবে না। তাহলে কোনো পয়েন্ট নাই যে পয়েন্টে তারা দুইজন একসাথে মিলিত হবে, এরকম কোনো পয়েন্ট নাই, দ্যাট ইজ আনডিফাইন্ড। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এবার আসো তো, এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার একটা সরল রেখার সমীকরণ হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু 2, আর একটা সরল রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস 8y ইকুয়াল টু 4। এবার বলো এদের সমীকরণ সমাধান করো, এই দুইটা সমীকরণের সমাধান করো, বলো।
এই দুইটা সমীকরণের সমাধান করো। অসংখ্য সমাধান আছে, অসংখ্য। এই দুইটার ইনফাইনাইট সংখ্যক, ঠিক আছে, ইনফাইনাইট সংখ্যক সমাধান বিন্দু আছে। এই দুইটা সরলরেখা হ্যাঁ পরস্পরকে ছেদ করে, ইয়েস, পরস্পরকে তারা ছেদ করে। তাহলে পরস্পরকে ছেদ করে এমনভাবে একেবারে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট পরস্পরের সাথে ছেদ করে যায়, মিলে যায়। তাহলে এই দুইটার অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান বিন্দু আছে, অসংখ্য সমাধান বিদ্যমান, ঠিক আছে, অসংখ্য সমাধান বিদ্যমান। কি ক্লিয়ার? অসংখ্য সমাধান বিদ্যমান। এই অসংখ্য সমাধান বিদ্যমান এই জিনিসটার মানেই হচ্ছে ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট অর্থাৎ অনির্ণেয়, অনির্ণেয়। যেহেতু অসংখ্য সমাধান বিদ্যমান। কেন অসংখ্য সমাধান বিদ্যমান বলছি? তুমি এক্স এবং ওয়াই এর যে কোনো মান বসাও, যে কোনো মান বসাও, যে কোনো, ধরো 1 2 1 2 4 0 3 2, যে কোনো বিন্দু এখানে বসাও, দেখো ডান পাশ বাম পাশ সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো বিন্দু বসাও। সরি 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 আন্দাজে বললে তো হবে না, সরি। ধরো এক্স এর মান ধরো 2, তাহলে 2 হলে 2 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 2 ভাগ 4, তাহলে -1/2, -1/2। দেখবা এই দুইটার উপরেই পড়ে গেছে এই বিন্দুটা। তারপরে ধরো এক্স এর মান 0, এক্স এর মান যদি 0 হয় তাহলে y = হাফ, y = হাফ। তারপর ধরো y এর মান 0, y এর মান যদি 0 হয় তাহলে x = 1, x = 1। এই সবগুলো বিন্দু এর উপরে পড়ছে, এর উপরে পড়ছে, দেখো, ঠিক আছে, এর উপরে পড়ছে, এর উপরে পড়ছে। আসো বসাই তো, x এর মান 2 আর y এর মান -1/2, বসাই দেখি তো মেলে কিনা। এখানে 2 × 2 × 2 2 × 2 প্লাস 4 × -1/2, -1/2, দেখি কত আসে, দেখি আসে 2, এই যে চলে আসছে। নিচে বসাই দেখি তো মেলে কিনা। তাহলে 4 × 2 প্লাস 8 × -1/2, তাহলে -1/2।